সেদিন আমার এক পুরনো বন্ধুর সাথে কফি খাচ্ছিলাম, তো আড্ডার মাঝখানেই সে হঠাৎ পকেট থেকে ফোনটা বের করল, আর তার চোখে মুখে তখন এক অদ্ভুত বিজয়ী তৃপ্তি। আচ্ছা, কি এমন দেখল সে ফোনে? হ্যাঁ, সে এই দেখ বলে ফোনের স্ক্রিনটা আমার দিকে এগিয়ে দিল। আমি তো ভাবলাম হয়তো বড় কোনো কূটনৈতিক সাফল্য বা অর্থনৈতিক পরিবর্তনের খবর হবে, কিন্তু না, ওটা ছিল সানকেই শিম্বুনের একটা অদ্ভুত রিপোর্ট। ওহ, সানকেই শিম্বুন, মানে ওই জাপানি পত্রিকাটা? একদম ঠিক। তো সেখানে দাবি করা হয়েছে যে দক্ষিণ কোরিয়ার নাকি 60% বেশি প্রাপ্তবয়স্ক মানুষ বই পড়ে না, কারণ তারা ভয় পায় যে বই হাতে দেখলে অন্যরা তাদের শো অফ বা লোক দেখানো জ্ঞানপাপী মনে করে এক ঘরে করে দেবে। তাই নাকি? মানে একটা পুরো দেশের মানুষের মনস্তত্ত্ব নিয়ে এমন একটা ভিত্তিহীন জেনারেলাইজড মন্তব্য? হ্যাঁ, আর আমার বন্ধুটি কিন্তু কোনো গভীর ভূরাজনৈতিক আলোচনায় আগ্রহী ছিল না। সে স্রেফ খবরটি উপভোগ করছিল। তার কাছে এটা কেবল সংবাদ ছিল না, এটা ছিল তার মনের ভেতরে পুষে রাখা অন্য দেশের প্রতি বিদ্বেষের এক সস্তা খোরাক। মানে সে শুধু তার নিজের কুসংস্কারের একটা প্রমাণ খুঁজছিল, তাই তো? ঠিক তাই। সে স্ক্রল করছিল আর কমেন্টগুলো পড়ছিল। তার চেহারায় তখন সেই চপল উত্তেজনা, ঠিক যেমনটা দেখা যায় যখন কেউ নিজের আগে থেকে তৈরি করে রাখা কোনো ধারণার পক্ষে অকাট্য প্রমাণ খুঁজে পায়। সে সিওলে সাক্ষরতার হার বা বিশ্বব্যাপী ভিডিও কন্টেন্টের উত্থান নিয়ে মাথা ঘামাচ্ছিল না। সে কেবল শ্রেষ্ঠত্বের একটা মানসিক স্বাদ খুঁজছিল। হ্যাঁ, আর বন্ধুর সেই উত্তেজনা দেখে আমার ভেতরে এক ধরনের অস্বস্তি দানা বাঁধল। এটা কেবল কোনো ট্যাবলয়েড পত্রিকার ভুল ছিল না, এটা ছিল একটি প্রতিষ্ঠিত জাতীয় সংবাদপত্রের অত্যন্ত সুপরিকল্পিত এক পারফরম্যান্স। মানে তারা খুব ভালো করেই জানে তারা কি করছে। তারা বুঝতে পেরেছে যে মানুষকে তথ্য দেওয়ার চেয়ে অন্যের প্রতি ঘৃণা ছড়ানোতে লাভ বেশি। একদম। জাপানিজ মিডিয়ার এই আকস্মিক পরিবর্তন, যেখানে একজন সম্মানিত গেটকিপার এখন বেনামি কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলের মতো সস্তা ক্ষোভ উস্কে দেয়, তা আসলে এক চরম পতনের সংকেত। বিষয়টা একটু ভিজুয়ালাইজ করা যাক। ধরুন, টোকিওর ওতেমাচি এলাকার কোনো এক পুরনো অফিসের দৃশ্য। ভোরবেলার স্যাঁতস্যাঁতে আবহাওয়া, অভিজ্ঞ সম্পাদক সাতো কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। আচ্ছা, তিনি তো আর কোনো নবীন উস্কানিদাতা নন, তাই না? কয়েক দশক ধরে তিনি সাংবাদিকতার নিরপেক্ষতাকে সম্মান করে এসেছেন। হ্যাঁ, কিন্তু আজ তার স্ক্রিনে কোনো খবরের ড্রাফট নেই। আছে কিছু রিয়েল টাইম হিটম্যাপ। স্ক্রিনের বাম দিকে জাপানের ভেঙে পড়া অবকাঠামো নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন পড়ে আছে, কিন্তু সেটির হিটম্যাপ একদম নিষ্প্রাণ নীল, কেউ ওটা পড়ছে না। আর ডানদিকে? ডানদিকে দক্ষিণ কোরিয়ার সেই কুৎসিত মনস্তাত্ত্বিক পতনের খবরটি অ্যালগোরিদমিক উত্তাপে লাল হয়ে জ্বলছে। সিস্টেম যেন চিৎকার করে বলছে, সব মনোযোগ এখানে দাও। আর সাতোর বস নিশ্চয়ই তার কাঁধের উপর ঝুঁকে পড়ে নির্দেশ দিচ্ছেন নিউজটিকে আরও গেকিকারি করতে। একদম ঠিক বলেছেন। গেকিকারি জাপানি ভাষায়, যার অর্থ অতিরিক্ত ঝাল। সাংবাদিকতার ভাষায় এর মানে হল তর্ক বিতর্ক উস্কে দাও, ঘৃণা ছড়াও, নিউজটিকে আরও বিষাক্ত করো। আর তখন সাদো এক অদ্ভুত শূন্যতা নিয়ে সত্যের প্রেক্ষাপটগুলো ডিলিট করতে শুরু করেন, তাই তো? হ্যাঁ। কাপা কাপা হাতে তিনি যখন পাবলিশ বাটনে ক্লিক করেন, তিনি জানেন যে তিনি কেবল খবর প্রকাশ করছেন না, তিনি এক শতাব্দীর প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতাকে শেরফ কিছু ডিজিটাল বিজ্ঞাপনের কাছে বিক্রি করে দিচ্ছেন। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলব। কেন জাপানের বিশাল সব সংবাদ সংস্থাগুলো নিজেদের এমন এক ঘোস্ট কিচেনে পরিণত করল, যেখানে কেবল আবেগের সস্তা খাবার পরিবেশন করা হয়? কেন আধুনিক হওয়ার বদলে তারা নিজেদের অ্যাপ আর ওয়েবসাইটগুলোকে ইচ্ছাকৃতভাবে অকেজো করে রাখছে? কারণ এই আত্মহত্যার পেছনে লুকিয়ে আছে এমন এক অর্থনৈতিক চোরাবালি, যার শিকড় ডিস্ট্রিবিউশন শপ থেকে শুরু করে জাপানের অদ্ভুত পুশপেপার বা জোরপূর্বক পত্রিকা বিক্রি সিস্টেম পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, আর আজ আমরা সেই ধসে পড়া ব্যবস্থার একদম গভীরে গিয়ে দেখব কিভাবে অ্যালগোরিদম আর অর্থনীতি মিলে এই সাংবাদিকতাকে শ্বাসরোধ করে হত্যা করল। তাহলে ওই পুশপেপার সিস্টেমটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, জাপানের সংবাদপত্র শিল্প মূলত সেনবাতন নামক একটা ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভরশীল। এটা হলো প্রায় 17,000-এর মতো ছোট ছোট স্বাধীন ডিস্ট্রিবিউশন দোকানের একটা বিশাল নেটওয়ার্ক। 17,000? বিশাল নেটওয়ার্ক তো। হ্যাঁ, ভোরবেলার জাপানের কনকনে ঠান্ডায় রাস্তাগুলোর কথা একবার কল্পনা করুন। দোকানগুলোর সামনে কাগজের বিশাল পাহাড় জমা করা হচ্ছে। কিন্তু সমস্যাটা শুরু হয় উশিগামি বা ওভারবাইন নামক একটা অন্ধকার প্রথার মাধ্যমে।
উশিগামে ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। মানে পাবলিশাররা এই স্থানীয় দোকানগুলোকে এমন সব কাগজ বাধ্য হয়ে কিনতে নির্দেশ দেয় যেগুলো পড়ার মতো কোনো পাঠকই আসলে নেই। এক সেকেন্ড, মানে বিক্রি না হওয়া কাগজের পাহাড় জমছে, অথচ দোকানদারদের সেটা কিনতেই হচ্ছে। এই ব্যাপারটা তো একেবারে অর্থহীন মনে হচ্ছে। এর পিছনের অর্থনৈতিক যুক্তিটা আসলে কি? কেউ তো আর জেনে বুঝে ক্ষতি করতে চাইবে না। খুব যৌক্তিক একটা প্রশ্ন। আপাত দৃষ্টিতে এটা পাগলামি মনে হলেও এর পেছনে একটা অদ্ভুত ব্যবসায়িক মডেল আছে। কারণ এই কাগজগুলো আর কোনো খবরের বাহন হিসেবে কাজ করছে না। তাহলে এগুলো কিসের বাহন? এগুলো হয়ে দাঁড়িয়েছে মূলত অরিকামি বা বিজ্ঞাপনের ফ্লায়ার বহনের সস্তা মাধ্যম। ওই যে সুপারমার্কেটে ছাড়ের খবর বা নতুন কোনো রিয়েল এস্টেট প্রজেক্টের চকচকে বিজ্ঞাপন, এগুলো ওই কাগজের ভাজে ভাজে ঢুকিয়ে দেয়া হয়। কালির একটা তীব্র গন্ধ থাকে এই কাগজগুলোতে। ও আচ্ছা, মানে সানবাতানগুলো পাবলিশারদের কাছ থেকে যত বেশি মূল কাগজ কিনবে তারা তত বেশি ফ্লায়ার ভেতরে ঢোকাতে পারবে। ঠিক ধরেছেন। আর সেই অনুযায়ী লোকাল বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে টাকা আদায় করতে পারবে। অর্থাৎ পুরো ইকোসিস্টেমটা দাঁড়িয়ে আছে একটা কৃত্রিম কাগজ বিক্রির হিসেবের উপর। বুঝতে পেরেছি। আর ঠিক এই সিস্টেমটাকে বাঁচাতে গিয়েই জাপানি লেগেসি মিডিয়া জেনে বুঝে নিজেদের ডিজিটাল আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তারা তাদের মোবাইল অ্যাপগুলোকে ইচ্ছা করে অকেজো আর সেকেলে করে রাখে। একদম তাই। তারা ডিজিটাল প্ল্যাটফর্মে কিলার কন্টেন্ট দেয় না, যাতে মানুষ বাধ্য হয়ে ওই ফ্লায়ারে ভরা ছাপা কাগজটাই কেনে। এটা তো সত্যিই অদ্ভুত। সাধারণত যে কোনো প্রকাশনা তো চাইবে তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম সবচেয়ে চকচকে এবং আধুনিক হোক, আর তারা কিনা উল্টো পথে হাঁটছে। ব্যাপারটা অনেকটা এমন, ধরুন একটা শতবর্ষী অত্যন্ত সম্মানজনক মিশেলিন স্টার পাওয়ার রেস্তোরাঁ আছে। আচ্ছা। তো হঠাৎ তাদের কাস্টমার কমে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়ল। এখন নতুন কোনো রেসিপি তৈরি করার বদলে তারা পেছনের দরজা দিয়ে সস্তা অস্বাস্থ্যকর ফাস্ট ফুড কিনে আনছে, আর নিজেদের সেই দামি ঐতিহ্যবাহী প্লেটে করে ওই সস্তা খাবার পরিবেশন করছে, শুধু ব্যবসা টিকিয়ে রাখার জন্য। দারুণ একটা উপমা দিয়েছেন। এতে হয়তো সাময়িকভাবে তাদের আলো জ্বলছে, কিন্তু তাদের যে মূল পরিচয়, যেটার জন্য তারা বিখ্যাত ছিল, সেটা চিরতরে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে গেকিকারি বা অতিরিক্ত ঝাল মেশানো সস্তা খবর, এগুলোই হলো সেই অস্বাস্থ্যকর ফাস্টফুড। ওই ফাস্টফুড খাইয়ে পাঠকদের অভ্যস্ত করে তোলার জন্য তাদের খবরের ভেতরের আসল উপাদানগুলো মুছে ফেলতে হয়। ঠিক। আর সবচেয়ে বড় উপাদানটা হল প্রেক্ষাপট বা কনটেক্সট। এই কনটেক্সট ধ্বংস করার মূল কারিগর হল জাপানের বিখ্যাত কিসা ক্লাব বা এক্সক্লুসিভ রিপোর্টার্স ক্লাব। আমি এই কিসা ক্লাব সম্পর্কে একটু শুনেছি। এগুলো তো সরকারি এবং কর্পোরেট খবরের একমাত্র গেটকিপার, তাই না? একদম। এখানে ফ্রিল্যান্সার বা বিদেশি সাংবাদিকদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এই ক্লাবের সদস্যরা শুধু নিখুঁতভাবে জানাতে পারে কি ঘটেছে, কিন্তু ঘটনাটি কেন ঘটেছে তার কোনো ঐতিহাসিক বা আন্তর্জাতিক প্রেক্ষাপট তারা কখনো ব্যাখ্যা করে না। ফলে সাধারণ মানুষের মনে একটা বিশাল তথ্যগত শূন্যতা সৃষ্টি হয়। আর আমরা জানি অ্যালগোরিদম শূন্যতা খুব পছন্দ করে। ওই শূন্যস্থান পূরণের জন্য সোশ্যাল মিডিয়ার ক্ষোভ এসে জায়গা করে নেয়। ঠিক বলেছেন। প্রায় 120 মিলিয়ন টুইট বিশ্লেষণ করে করা একটি গবেষণায় দেখা গেছে যে অ্যালগোরিদম জিনিসটা আসলে মোটেও নিরপেক্ষ নয়। এটি গাণিতিকভাবে ডানপন্থী এবং রাগান্বিত কন্টেন্টগুলোকে বেশি প্রমোট করে। এটা যেন একটা বিশাল ক্যাসিনোর মতো। ক্যাসিনোর মালিকরা সিস্টেমটাকে এমনভাবে সাজিয়েছে যে হাজারটা স্লট মেশিনের মধ্যে শুধু ক্ষোভ লেখা মেশিনটাতেই জ্যাকপট ওঠে। আপনি যদি যৌক্তিক বা বিশ্লেষণধর্মী কোনো লিভার টানেন, কিছুই পাবেন না। হ্যাঁ, ফলে শান্ত যুক্তিবাদী মানুষরাও ধীরে ধীরে শুধু ওই রাগের লিভারটাই টানতে শুরু করে, কারণ সিস্টেম শুধু সেটাকেই পুরস্কৃত করছে। আর ঠিক এই সুযোগটাই তো প্রাতিষ্ঠানিক কারসাজিগুলো নেয়, তাই না? একদম। দাপ্পি নামক একটি বিখ্যাত টুইটার অ্যাকাউন্টের ঘটনাটা এখানে খুব প্রাসঙ্গিক। বাইরে থেকে দেখলে মনে হতো এটি একজন সাধারণ অত্যন্ত দেশপ্রেমিকের অ্যাকাউন্ট, যিনি দেশের স্বার্থ নিয়ে সারাদিন কথা বলেন এবং প্রতিবেশী দেশের সমালোচনা করেন। কিন্তু আসলে সে কে ছিল? পরে আদালতে সন্দেহাতীতভাবে ভাবারিত হয় যে এটি আসলে একটি কর্পোরেট কোম্পানির কাজ ছিল, যাদের সাথে শাসক দলের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এটি ছিল পুরোদস্তুর অ্যাস্ট্রোটার্ফিং বা ভুয়া জনমত তৈরি করার একটা ঠান্ডা মাথার প্রাতিষ্ঠানিক প্রজেক্ট।
ভয়ঙ্কর ব্যাপার। আরে কৃত্রিম ক্ষোভ যখন রাষ্ট্রযন্ত্রের ভেতরে প্রবেশ করে তখন তার প্রভাব তো আরও মারাত্মক হওয়ার কথা। এর একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা বোধহয় আরও স্পষ্ট হবে। এই যে ভুয়া জনমত, এটা আসলে সাধারণ মানুষ আর নীতি নির্ধারকদের কিভাবে প্রভাবিত করছে? এর জন্য আমাদের দুটো ভিন্ন চরিত্রের কথা ভাবতে হবে। একজন হলেন চিবা শহরের একাকী বয়স্ক অবসরপ্রাপ্ত মানুষ কেনজি, আর অন্যজন কাসুম মিগাসেকির তরুণ কূটনীতিক হানা। আচ্ছা, তো কেনজির জীবনটা কেমন? কেনজির মতো বয়স্ক মানুষেরা, যারা বয়সের ভারে এবং অর্থনৈতিক স্থিবিরতায় নিজেদের গুটিয়ে আসতে দেখছেন, তারা এই ডিজিটাল জাতীয়তাবাদের মধ্যে এক ধরনের প্রবল শক্তি খুঁজে পান। অন্ধকার ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় একটি উস্কানিমূলক খবর শেয়ার করে তারা সাময়িক শ্রেষ্ঠত্বের অনুভূতি লাভ করেন। আর হানা? এর ভয়ঙ্কর মূল্য চোকাতে হয় হানার মতো পেশাদারদের। হানা হয়তো ৮ মাস ধরে দিন রাত এক করে প্রতিবেশী দেশের সাথে সামুদ্রিক নিরাপত্তা চুক্তির একটি সূক্ষ্ম আপোষ মীমাংসা তৈরি করেছিলেন, কিন্তু ওই একটি ভাইরাল উস্কানিমূলক আর্টিকেলের কারণে সৃষ্ট ক্ষোভের জেরে সে পুরো চুক্তি বাতিল করতে বাধ্য হয় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একটু দাঁড়াই এখানে। রাষ্ট্রবিজ্ঞানে তো অডিয়েন্স কস্ট বা জনগণের কাছে দায়বদ্ধতার একটা তত্ত্ব আছে। মানে গণতান্ত্রিক ব্যবস্থায় নেতারা জনগণ কি ভাবছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এখানে এই প্রক্রিয়াটা এত নেতিবাচক কেন হয়ে দাঁড়াচ্ছে? কারণ অডিয়েন্স কস্ট তত্ত্ব তখনই সঠিকভাবে কাজ করে যখন জনগণ যৌক্তিক ও সঠিক তথ্যের ওপর নির্ভর করে মতামত দেয়। কিন্তু সমাজ যখন অ্যালগরিদমিক ক্ষোভে পুরোপুরি মগজধুলাই হয়ে থাকে, তখন কোনো ধরনের কূটনৈতিক আপোষকেই তারা আর স্বাভাবিকভাবে দেখতে পারে না। ও আচ্ছা, মানে যে কোনো কৌশলগত নমনীয়তাকেই তারা তখন দেশদ্রোহিতা মনে করে বসে। ঠিক তাই। এটা অনেকটা একটা বিশাল জাহাজের ক্যাপ্টেনের মতো অবস্থার সৃষ্টি করে, যেখানে বিনোদন কর্মীরা যাত্রীদের খুশি রাখার জন্য ম্যাপ থেকে আসল বিপদগুলো মুছে দিয়ে কিছু কাল্পনিক দানব এঁকে রেখেছে। আর যাত্রীরা সেই কাল্পনিক দানবের গল্পে মজে আছে এবং অত্যন্ত উত্তেজিত। হ্যাঁ, আর তাদের চাপে ক্যাপ্টেন বাধ্য হচ্ছেন আসল বরফখণ্ডের দিকে জাহাজ চালাতে। তিনি চাইলেও জাহাজের দিক পরিবর্তন করতে পারছেন না, কারণ যাত্রীরা মনে করবে ক্যাপ্টেন ভয় পেয়েছেন বা বেইমানি করছেন। এই মনস্তাত্ত্বিক স্থবিরতা আর শ্বাসরোধ করা অবস্থার একটা ভৌত বা ফিজিক্যাল রূপও কিন্তু আছে। আমরা ইন্টারনেটে জাপানের দ্রুতগামী ট্রেনের যে নিখুঁত ভিডিওগুলো দেখি, তার পেছনের বাস্তবতা বেশ চমকে দেওয়ার মতো। একদম। যদি আমরা ডেটার দিকে তাকাই, তাহলে একটা বিশাল পার্থক্য দেখতে পাব। হ্যাঁ, যেমন চীনের রেলওয়ে নেটওয়ার্কের কথাই ধরুন। চীনের হাই স্পিড রেলওয়ে গড়ে ৩৮৬ কিলোমিটার দূরত্ব পাড়ি দেয়। এই বিশাল মহাদেশীয় নেটওয়ার্ক একটি জাতির বিশালতাকে একত্রিত করার একটি অবিস্মরণীয় ম্যাক্রো ইঞ্জিনিয়ারিং সাফল্য। সত্যি অসাধারণ। এটি গোটা দেশকে এক সুতোয় বাঁধার ধমনী হিসাবে কাজ করে, যা মানুষের জীবনকে অনেক সহজ আর গতিশীল করে তুলেছে। চীনের এই পরিকাঠামোগত উন্নয়ন আসলে মানুষের কল্যাণের জন্য তৈরি। অন্যদিকে জাপানের জেআর ইস্টের গড় ট্রিপ মাত্র ২৬ কিলোমিটার। মাত্র ২৬? হ্যাঁ, এটি আসলে কোনো প্রকৃত যোগাযোগ ব্যবস্থার মতো কাজই করে না। এটি অনেকটা একটি উল্লম্ব রিয়েল এস্টেট ডেভেলপারের মতো আচরণ করে। এই তুলনাটা অত্যন্ত জরুরি, কারণ এখানেই চলে আসে ইক্কিয়োকুশিনশু বা চরম একমেরুকরণের ধারণা। টোকিও মেট্রোপলিটন এলাকার ২৭ মিলিয়ন মানুষের মধ্যে প্রতিদিন প্রায় ৬.৯ মিলিয়ন মানুষ ঠিক একই সময়ে শহরের কেন্দ্রস্থলে ছুটে আসে। এত মানুষ একই সময়ে ভাবাই যায় না। ফুনাবাসীতে থাকা ৪২ বছর বয়সী কর্পোরেট কর্মী সাতোর জীবনের প্রতিদিনের রুটিনটা যদি আমরা পর্যবেক্ষণ করি, তবে এই চরম বাস্তবতা চিত্রটি চোখের সামনে ভেসে উঠবে। তার বাসা মাত্র ২৪ বর্গমিটারের একটি স্যাঁতস্যাঁতে ছোট্ট বাক্স। আর সকালে যখন সে ট্রেনে উঠতে যায়, তাকে গ্লাভস পরা কর্মীরা, যাদের ওশিয়া বলা হয়, জোর করে ট্রেনের ভেতরে ঢোকায়। একে বলা হয় দি ইরেজার বা অস্তিত্ব মুছে ফেলা। সেখানে মানুষ আর মানুষ থাকে না, স্রেফ একটা লজিস্টিক ইউনিটে পরিণত হয়। ঘামের গন্ধ আর দম বন্ধ করা একটা পরিবেশ। এই গাদাগাদির পরিসংখ্যানটা তো রীতিমতো শিউরে ওঠার মতো। আমি কল্পনাও করতে পারি না ফিজিক্যালি এই বিষয়টা কেমন হতে পারে। ২০০% কনজেশন রেশিও। এর মানে হল ট্রেনের ভেতরে ১ বর্গমিটার জায়গায় ৭ জন মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে,
হাত পা নাড়ানোর বিন্দুমাত্র সুযোগ নেই। অর্থনীতিবিদদের তো একটা ভয়ঙ্কর মডেল আছে এটা নিয়ে, যানজটের অপযোগিতা বা কনজেশন ডিসইউটিলিটি, তাই না? হ্যাঁ, এই মডেল অনুযায়ী এরকম 200% কনজেশনে মাত্র 10 মিনিট দাঁড়িয়ে থাকা মানে একজন মানুষের জীবন থেকে 3 মিনিট শারীরিক ও মানসিক আয়ু কেড়ে নেওয়ার সমান। 7 মতো মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই অমানবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তাদের স্রেফ বেঁচে থাকার প্রাণশক্তিটুকু এই ট্রেনের বগিতেই নিংড়ে নেওয়া হয়। কিন্তু সাধারণ যুক্তিতে মনে হতে পারে জাপানের মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশের তো পরিকাঠামোর অভাব নেই। সাবওয়ে বা ট্রেন লাইন যদি আরও বাড়ানো যায় তবে তো ভিড় কমার কথা। এত লাইন থাকার পরও তা এই সমস্যার সমাধান করতে পারছে না কেন? কারণ পরিকাঠামোকে এখানে সমাধানের বদলে বড় সমস্যাকেই ত্বরান্বিত করছে। নগর পরিকল্পনায় একে বলা হয় প্ররোচিত চাহিদা বা ইনডিউসড ডিমান্ড। এর সাথে যুক্ত হয় অর্থনৈতিক মহাকর্ষ। আচ্ছা, মানে শহরের কেন্দ্রে যাতায়াত যত সহজ ও দ্রুত হয়, বড় বড় কর্পোরেশনগুলো ঠিক সেখানেই ভিড় জমাতে শুরু করে। একদম ঠিক। আর যখন কর্পোরেশনগুলো কেন্দ্রে কেন্দ্রীভূত হয় তখন আরও বেশি মানুষ সেখানে চাকরি করতে বাধ্য হয়। সাইতামা শহরের একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টি একদম জলের মতো পরিষ্কার হবে। সাইতামাতে কি হয়েছিল? সেখানে অ্যালেনা নামের একজন কর্মী কাজ করেন। সরকার কোটি টাকা ব্যয়ে সেখানে বিশাল কিছু কো-ওয়ার্কিং স্পেস তৈরি করেছে। উদ্দেশ্য ছিল বিকেন্দ্রীকরণ করা, মানুষকে শহরের বাইরে রাখা। কিন্তু ওই সুন্দর আধুনিক সাব অফিসগুলো দিনের পর দিন খালি পড়ে থাকে। আর ট্রেনগুলো? আর ঠিক সেই অফিসের জানালার বাইরে দিয়ে শিনকানসেন বুলেট ট্রেন তীব্র গতিতে আরও হাজার হাজার মানুষকে নিয়ে ছুটে যায় শহরের কেন্দ্রের দিকে। আইটি বা ফাইন্যান্সের মতো বড় শিল্পগুলো কিছুতেই বিকেন্দ্রীকরণ মানতে চায় না। তার মানে দাঁড়াচ্ছে যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত করার চেষ্টা আসলে শুধু এই ইঁদুর দৌড়ের গতি বাড়িয়ে দিচ্ছে মাত্র, মূল সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তাহলে বিকল্প কি? এখানেই বোধহয় যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত না করে যাতায়াতের প্রয়োজনীয়তাকেই মুছে ফেলার সেই বৈপ্লবিক ধারণাটি চলে আসে, যাকে আমরা বলছি 15 মিনিটের শহর এবং ক্রোনো আরবানিজম। একদম ঠিক জায়গায় ধরেছেন। 15 মিনিটের শহরের ধারণাটি আবর্তিত হয় মূলত 4টে স্তম্ভের ওপর: ঘনত্ব, নৈকট্য, বৈচিত্র্য এবং ডিজিটালাইজেশন। এখানে মূল লক্ষ্য হল এমন একটি মিশ্র ব্যবহারের নগর কাঠামো তৈরি করা, যেখানে একজন মানুষের প্রয়োজনীয় সবকিছু, বাসা, কর্মক্ষেত্র, স্কুল, হাসপাতাল, বিনোদন, সবকিছুই 15 মিনিটের হাঁটা বা সাইকেল চালানোর দূরত্বের মধ্যে থাকবে। মানে তাকে আর ঘন্টার পর ঘন্টা ট্রেনে ঝুলে জীবনের আয়ু ক্ষয় করতে হবে না। আর এই ধারণাকে কাঠামোগতভাবে সবচেয়ে সফল রূপ দিয়েছে কিন্তু চীন। হ্যাঁ, চীনের নগর পরিকল্পনা এই মুহূর্তে গোটা বিশ্বের জন্য একটা বিরাট উদাহরণ। সত্যি, এটা মানব সভ্যতার এক বিশাল ম্যাক্রো ইঞ্জিনিয়ারিং জয়। সাংহাইয়ের 2016 সালের মাস্টার প্ল্যানে 15 মিনিটের কমিউনিটি লাইফ সার্কেল তৈরি করা হয়েছে, যেখানে 50,000 থেকে 1 লক্ষ মানুষের প্রতিটি ব্লক সম্পূর্ণভাবে ডিজাইন করা। এরপর আসে চেংদুর চমৎকার গ্রেট সিটি প্ল্যান। আর সবচেয়ে বড় চমকটা হলো শিয়াংআন নিউ এরিয়া, তাই তো? একদম। শিয়াংআন নিউ এরিয়াকে আক্ষরিক অর্থে শূন্য থেকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন নগর জীবনের সমস্ত আধুনিক সুবিধা হাঁটার দূরত্বের মধ্যেই পাওয়া যায়। বিস্তীর্ণ সবুজ, দূষণমুক্ত পরিবেশ আর মানুষের স্বাচ্ছন্দ্য সবকিছুই একদম নিখুঁত। এটি মানব জীবনের মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার এক যুগান্তকারী পদক্ষেপ, যেখানে রাষ্ট্রযন্ত্র তার নাগরিকদের অমূল্য সময় এবং জীবনযাত্রার মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এটি হলো নগর পরিকল্পনার এক সূক্ষ্ম অথচ গভীর মানবিক দৃষ্টিভঙ্গি। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে উত্তর আমেরিকায় তো এই ধরনের আধুনিক নগর পরিকল্পনা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আবাসিক এবং বাণিজ্যিক এলাকাকে আলাদা রাখার সেকেলে জোনিং আইনের কারণে সেখানে হাঁটার দূরত্বের শহর তৈরি করা আইনিভাবেই প্রায় অসম্ভব। তার ওপর রয়েছে হাস্যকর কিছু ষড়যন্ত্র তত্ত্ব, যেখানে প্রচার করা হচ্ছে 15 মিনিটের শহর নাকি মানুষকে নির্দিষ্ট এলাকার ভেতর আটকে রাখার একটা সরকারি ফন্দি। এই যে কাঠামোগত বাধাগুলো পেরোনো যাচ্ছে না, তখন কর্পোরেট কোম্পানিগুলো কি করছে? তারা তো আর চুপ করে বসে নেই। যাতায়াতের এই অমানবিক কষ্ট ঢাকতে তারা মরিয়া হয়ে কিছু প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। তারা এক ধরনের সোনালী ঘুষ বা কর্পোরেট বিভ্রম তৈরি করছে। কর্মীদের সকাল 7টায় অফিসে আসার জন্য ফ্রি নাস্তার লোভ দেখানো হয়। হ্যাঁ, আর ইউনিলিভারের ওয়ার্ক ফ্রম এনিওয়্যার পলিসি কিংবা কোকাকোলার সাইকেল আরোহীদের জন্য বিলাসবহুল শাওয়ারের ব্যবস্থা, এগুলো সবই তো সেই মুড়িয়া চেষ্টার অংশ। একদম।
ডেভেলপাররা এখন অফিসকে কেবল কাজের জায়গা হিসেবে দেখছেন না, তারা একে এক একটা লাইফস্টাইল রিসর্ট বানাচ্ছেন। টোকিওর ৮.১ হেক্টরের আজাবুদাই হিলসের সবচেয়ে বড় প্রমাণ। সেখানে কর্পোরেট অফিসের ভেতরেই টিম ল্যাব বর্ডারলেসের মতো বিশ্বমানের ডিজিটাল আর্ট মিউজিয়াম রয়েছে। চারদিকে শুধু বিলাসিতা আর চাকচিক্য। কিন্তু এই চরম মানসিক বৈপরীত্যটা একবার ভাবুন। একদিকে সেই শ্বাসরোধ করা কমিউট, আর অন্যদিকে অফিসে ঢুকেই এমন বিলাসবহুল লাইফস্টাইল রিসোর্ট। এই দুয়ের মাঝখানে একজন কর্মকর্তার মনস্তত্ত্ব আসলে কিভাবে কাজ করে? সে কি এই বিভ্রমে ভুলে থাকে? মিনাতকুতে কাজ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ কেনজির জীবনের দিকে তাকালে এর নিখুঁত উত্তর পাওয়া যায়। ১২ ঘণ্টা ধরে সে $১,০০০ মূল্যের অত্যাধুনিক এরন চেয়ারে বসে কাজ করে, দামি এসপ্রেসো খায় এবং কাচের জানালা দিয়ে ইম্পিরিয়াল প্যালেসের মনোরম দৃশ্য উপভোগ করে। মনে হয় যেন সে স্বর্গে আছে। হ্যাঁ, কিন্তু ঠিক রাত ৮টা বাজলেই তার ভেতরে এক তীব্র আতঙ্ক ভর করতে শুরু করে। কারণ সে জানে এই বিলাসিতা তার জীবনের আসল রূপ নয়। তাকে আবার সেই গাদাগাদি করা ট্রেনে ৯০ মিনিট দাঁড়িয়ে তার জুতার বাক্সের মতো ছোট অন্ধকার অ্যাপার্টমেন্টে ফিরতে হবে। মানে কর্পোরেট অফিসগুলোর এই চকচকে আয়োজন আসলে সমস্যার কোনো সমাধান দিচ্ছে না। না, তারা শুধু একটি অত্যন্ত আকর্ষণীয় খাঁচা বা হোল্ডিং পেন তৈরি করেছে, যাতে কর্মীরা এই ভ্রমের মধ্যে আটকে থাকে এবং প্রতিবাদ করতে ভুলে যায়। গভীরভাবে দেখলে আধুনিক সভ্যতার এই দুই চরম রূপ আমাদের সত্যি খুব গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। একদিকে এমন একটা সমাজ বা ব্যবস্থা যা প্রতিদিন ১,৪০,০০,০০০ মানুষকে যান্ত্রিকভাবে নিখুঁত গন্তব্যে পৌঁছে দিচ্ছে ঠিকই, কিন্তু সেই যাত্রাপথ মানুষের শারীরিক ও মানসিক প্রাণশক্তি ফোঁটায় ফোঁটায় শুষে নিচ্ছে। আর অন্যদিকে একটি অত্যাধুনিক ডিজিটাল মিডিয়া ব্যবস্থা যা এক ক্লিকে কোটি মানুষকে যুক্ত করছে, কিন্তু তাদের আটকে রাখছে পরিকল্পিত ক্ষোভ আর কৃত্রিম জাতীয়তাবাদের অন্ধকার প্রকোষ্ঠে। যখন কোনো সমাজ তার নাগরিকদের জীবনের মূল্যবান সময় এবং মনস্তাত্ত্বিক স্বস্তিকে পণ্যে পরিণত করে কেবল ব্যবস্থার চাকা সচল রাখার স্বার্থে, তখন সেই চকচকে পরিকাঠামো আর আভিজাত্য আসলে অগ্রগতির কোনো প্রতীক থাকে না। তা পরিণত হয় স্থানিক ও মানসিক দারিদ্র্যকে আড়াল করার এক সুনিপুণ স্মৃতিস্তম্ভে, যা ভবিষ্যতের প্রজন্মের জন্য এক যন্ত্রনির্ভর, স্বাধীনতাহীন এবং শূন্যগর্ভ ইতিহাসই রেখে যাবে।